তো তাপগতিবিদ্যার 3 নম্বর ক্লাস শেষে আজকে হচ্ছে কি চতুর্থ ক্লাস। তো চতুর্থ ক্লাসে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে দেখব, ঠিক আছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা একটা বিবৃতি দেখলেই হবে আপাতত, আর কি ইঞ্জিনিয়ারিং এর জন্য অন্য কিছু লাগবে না। তো এখানে দেখো, কোনো একটি তাপীয় সিস্টেমের সরবরাহকৃত তাপ শক্তির কিছু অংশ গ্যাসীয় সিস্টেমের অন্তঃস্থ শক্তিতে ব্যয় হয় এবং বাকি অংশ দ্বারা কি হয়, দেখো বাকি অংশ দ্বারা কৃতকাজ কি হয়, কৃতকাজ সম্পূর্ণ করা হয়, ঠিক আছে। তাহলে এটা দ্বারা কি বুঝাইতেছে, যে মনে করো যে এই জায়গায় হচ্ছে আমাদের কি আছে, এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে, এই পাত্রের মধ্যে হচ্ছে গ্যাস আছে, ঠিক আছে। তাহলে এই পাত্রের এই যে এখানে দেখো, এখানে একটা পিস্টন আছে, এই জায়গাগুলাতে কি আছে দেখো, যে এখানে গ্যাস আছে সাধারণত। তো এর ভেতরে এই যে এগুলাতে কি আছে, গ্যাসের কণা আছে। তো এখানে তুমি যদি কি করো, তাপ শক্তি সরবরাহ করো এই সিস্টেমে, ঠিক আছে। তুমি এই জায়গায় কি করতেছো, এই জায়গায় তুমি হচ্ছে তাপ শক্তি সরবরাহ করতেছো। তাহলে কিছু অংশ কি হবে, কিছু অংশ এর হচ্ছে অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে এবং বাকি অংশ দ্বারা সে কি করবে, দেখো বাকি অংশ দ্বারা হচ্ছে সে কৃতকাজ করবে। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে কি, এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা দ্বারা তুমি কি বুঝতেছো, তুমি যদি এখানে মনে করো যে 500 জুল হচ্ছে তাপ দাও, তাহলে সে কি করবে, সে মনে করো যে 100 জুল হচ্ছে তার নিজের জন্য ব্যয় করবে, অভ্যন্তরীণ শক্তিতে সে ব্যয় করবে। আর বাকি হচ্ছে 400 জুল দ্বারা সে কি করবে, দেখো বাকি 400 জুল দ্বারা সে হচ্ছে কাজ করবে। তাহলে এটাই কি, এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এটার যদি আমরা গাণিতিক রূপটা দেখি, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে কি, ঠিক আছে। তাহলে এখান দেখো যে ডিকিউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, তাহলে এই ডিকিউ তাপটা কয়টা ভাগে ভাগ হইলো, দুইটা, একটা হচ্ছে কত ডিইউ প্লাস কত, দেখো প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তাহলে একটা অভ্যন্তরীণ শক্তির জন্য ব্যয় হয়, আর আরেকটা হচ্ছে কাতি, দেখো আরেকটা হচ্ছে কৃত কাজের জন্য কি হয়, কৃত কাজের জন্য হচ্ছে ব্যয় হয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের হচ্ছে কি রূপ, এটা এটা কিসের, এই যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে, এই প্রথম সূত্রের, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিসের রূপ, দেখো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো ক্লসিয়াসের রূপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের রূপ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের রূপটা কি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস কত, ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। এখন ডিকিউটা আমরা কখন পজিটিভ ধরবো, বুঝতে পারছো, ডিকিউটা কখন পজিটিভ ধরবো, ডিকিউটা হচ্ছে কখন নেগেটিভ ধরবো, ডিইউটা কখন পজিটিভ ধরবো, ডিইউটা কখন নেগেটিভ ধরবো, ডিডাব্লিউটা কখন আমাদের পজিটিভ হবে, ডিডাব্লিউটা আমাদের কখন নেগেটিভ হবে। তো সিস্টেম তাপ যদি গ্রহণ করে, তাহলে সিস্টেম নিজে যদি কি করে, দেখো নিজে যদি তাপ গ্রহণ করে, তাহলে সিস্টেম তাপ কি করলে, দেখো সিস্টেম তাপ গ্রহণ করলে, সিস্টেম তাপ গ্রহণ করলে এই যে ডিডাব্লিউটা আমরা কি করব, দেখো ডিডাব্লিউটা হচ্ছে এর সরি ডিকিউ, ডিকিউ এর ভ্যালুটা আমরা কি দেবো, পজিটিভ দিয়ে বসাবো। মনে করো সিস্টেম 50 জুল তাপ গ্রহণ করছে, তাহলে ডিকিউ এর ভ্যালুটা কত হবে, +50 হবে। বোঝা গেল? তাহলে সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে এটা হবে, অথবা সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, মানে তুমি বাইরে থেকে সিস্টেমে কি করছো, সিস্টেমে হচ্ছে তাপ সরবরাহ করতেছো, তাহলে সিস্টেমে তাপ কি করা হলে, দেখো সরবরাহ করা হলে, তাহলে সিস্টেমে তাপ সরবরাহ করা হলে ডিকিউ এর ভ্যালুটা তখন আমরা কি বসাবো, দেখো তখন হচ্ছে আমরা পজিটিভ বসাবো। বা সিস্টেম তাপ কি করলে, দেখো তো যে সিস্টেম তাপ হচ্ছে শোষণ করলে, ঠিক আছে না। তো একই তো কথা, যে সিস্টেম তাপ গ্রহণ করা, তাহলে সিস্টেম তাপ হচ্ছে কি, তাপ শোষণ করলে। তাহলে সিস্টেম যদি তাপ শোষণ করে তখন হচ্ছে আমরা কি বলবো, তখন হচ্ছে এই যে এইটাকে পজিটিভ আমরা দিব, ডিকিউ ইকুয়াল টু +50 প্লাস হচ্ছে কত 100, এই যে এই টাইপ। এখন এই যে ডিকিউ এর ভ্যালুটা কখন নেগেটিভ হবে, তাহলে সিস্টেম যদি তাপ কি করে, পরিবেশে ছেড়ে দেয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে নেগেটিভ হবে। তাহলে সিস্টেম তাপ কি করলে, দেখো বর্জন করলে, ঠিক আছে। তাহলে সিস্টেম তাপ বর্জন করলে এই যে এই ডিকিউ এর ভ্যালুটা কি হয়ে যাবে, তখন ডিকিউ এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। বা তুমি যদি কি করো, দেখো তুমি যদি এই সিস্টেম থেকে তাপ সরিয়ে নাও, তাহলে সিস্টেম থেকে তাপ সরিয়ে নিলে কি হবে, তাপ সরিয়ে নিলে তখন হচ্ছে এই ডিকিউটা কি হয়ে যাবে, দেখো এই যে ডিকিউটা তখন
নেগেটিভ হয়ে যাবে। এখন তুমি বলো ডি ইউ তাহলে কখন পজিটিভ হবে আর ডি ইউ হচ্ছে কখন নেগেটিভ হবে। ডি এর ভ্যালুর সামনে আমরা কখন পজিটিভ বসাবো আর হচ্ছে কখন নেগেটিভ বসাবো। তো অন্তস্থ শক্তি যদি বাড়ে, ডিউটা কি অন্তস্থ শক্তি, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, অন্তস্থ শক্তি বাড়লে, অন্তস্থ শক্তি কি, অন্তস্থ শক্তি হচ্ছে বাড়লে ডিউ এর ভ্যালুটা কি হবে, ডিউ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ হবে। বা হচ্ছে তাপমাত্রা বাড়লে, তাহলে তাপমাত্রাও যদি বাড়াও তাও কিন্তু কি, তাও কিন্তু এই যে ডিইউ এর ভ্যালুটা কি করা হবে, ডিইউ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ বসানো হবে। কারণ ডিইউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এফ ভাগ টু এন কত দেখো তো, এন আর টি না, এন আর তাহলে এফ ভাগ টু কত, এন আর ডিটি না, ডিইউ ইকুয়াল টু। তাহলে এই জায়গা থেকে এই জন্য হচ্ছে কি তাপমাত্রা বাড়ালেও কি হবে, তাপমাত্রা বাড়ালেও তুমি এখানে পজিটিভ কি বসাতে পারবা তখন। তাহলে এই জায়গা থেকে দেখো যে অন্তস্থ শক্তি যদি কি পায়, শক্তি যদি কমে, তাহলে অন্তস্থ শক্তি হচ্ছে কমলে তখন কি হবে দেখো, তখন হচ্ছে ডিইউটা কি হবে নেগেটিভ। বা তাপমাত্রা যদি তুমি কি করো, তাপমাত্রা যদি হ্রাস করো সিস্টেমের, তাহলে তখন কি হবে দেখো, তখন নেগেটিভ হবে। বোঝা গেল এইটা? তাহলে এখান দেখো যে ডিডাব্লুর মানটা হচ্ছে কখন পজিটিভ পাও আর ডিডাব্লুর মানটা হচ্ছে কখন নেগেটিভ পাও। তো ডিডাব্লু কখন পজিটিভ পাবা, যদি আয়তন বাড়ে, ঠিক আছে না। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা কি দেখো, আয়তন বাড়লে হচ্ছে ডিডাব্লুটা পজিটিভ। আর এই যে যদি আয়তন কমে, গ্যাসের আয়তন যদি কমে, তখন ডিডাব্লুটাকে আমরা কি ধরবো দেখো, ডিডাব্লুর ভ্যালুটাকে আমরা নেগেটিভ ধরে নেব। এইটুক হয়েছে। এটা একটা হচ্ছে আমাদের কি পাত্র, এই পাত্রে কি আছে, গ্যাস আছে, ঠিক আছে না। তাহলে এটা কি, এটা হচ্ছে পিস্টন। তাহলে এই যে এগুলাতে কি আছে দেখো, এগুলাতে হচ্ছে গ্যাস আছে। এখন তুমি কি করবা, এই পাত্রে হচ্ছে তাপ সরবরাহ করবা। তুমি যদি এখানে তাপ সরবরাহ করো, দেখো তো যে এই যে এইটা চাপটা বেড়ে যাবে না, এই যে এই গ্যাসের অণুগুলা তখন চাপগুলা কি হয়ে যাবে, চাপ বৃদ্ধি পাবে না, ছোটাছুটি বেড়ে যাবে না। ছোটাছুটি বাড়লে তখন কি হয়, তখন হচ্ছে চাপ বৃদ্ধি পায়। তাহলে এই যে চাপটা যে বৃদ্ধি পাবে, কিন্তু আমরা বলতেছি এটাকে কি দেখো, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া মানে চাপটা কি থাকবে, চাপটা হচ্ছে সমান থাকবে। তাহলে এই যে চাপ যদি সমান রাখতে যায়, তাহলে কি করা লাগবে, এখানে আয়তনটা বৃদ্ধি করা লাগবে। আয়তন বাড়লেই তখন চাপ কি হয়ে যাবে, চাপটা হচ্ছে সমান থেকে যাবে। তাহলে তুমি দেখো যে মনে করো যে এই যে এই পাত্রের আয়তনটা তখন কি, এই যে এই পিস্টনটা তখন উপরে উঠে চলে গেল, উপরে চলে গেল। তাহলে এই যে আয়তনের পরিবর্তন কতটুকা, তো এখানে দেখো যে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকা, মানে সরণ হয়েছে কতটুকা, এখানে এখানে সরণ হয়েছে ডিএক্স পরিমাণ, ঠিক আছে। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু, এই যে এইগুলা হচ্ছে আয়তন বৃদ্ধি পায় নাই, এই অংশটুক আয়তন বৃদ্ধি পায় নাই। তাহলে এই অংশটুক কতটুক দেখো, এইটা হচ্ছে ডিভি। তাহলে আয়তন কত পরিমাণ বৃদ্ধি পাইছে, এখানে আয়তন হচ্ছে ডিভি পরিমাণ বৃদ্ধি পাইছে। এই যে এখানে যে পিস্টনটা দেখতেছো, এই পিস্টনের ক্ষেত্রফলটা কতটুক, এই পিস্টনের ক্ষেত্রফলটা হচ্ছে, এই যে এই গ্যাসের অণুগুলা যা আছে, এই গ্যাসের অণুগুলা কোন দিক বরাবর বল প্রয়োগ করতেছে দেখো তো। এই যে এরা হচ্ছে এই যে পিস্টনের এই যে এই বরাবর হচ্ছে বল প্রয়োগ করতেছে না, চারোদিকে বল প্রয়োগ করতেছে, কিন্তু এই যে এই দিকে হচ্ছে যে বলটা প্রয়োগ করতেছে, এই বলের কারণে কি হইতেছে, এর সরণ ঘটতেছে না। তাহলে এফ এর দিক কোন দিকে দেখো, এফ এর দিক হচ্ছে এইদিকে। তাহলে এখান থেকে দেখো তুমি এফ এবং ডিএক্স একই দিকে না, ডিএক্স কোন দিকে দেখো, ডিএক্স হচ্ছে এদিকে। তাহলে এফ যেদিকে, ডিএক্সটাও হচ্ছে আমাদের কি, ডিএক্সটাও হচ্ছে সেই দিকেই। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা বলো, এখান থেকে তুমি এটা জানো যে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কত দেখো, এফ এস কস থিটা, এই সূত্র তো জানো। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা দেখো, যে এখানে বল প্রয়োগ করছো এফ আর এখানে সরণ ঘটছে কতটুক, ডিএক্স। তাহলে এফ ডিএক্স কত দেখো, কস থিটা লিখতে পারবা। দেখো তো এফ এবং ডিএক্স, এই যে এর মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, 0 ডিগ্রি না, cos 0 ডিগ্রির মান কত দেখো, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, এই জায়গা থেকে লেখা যায় f dx। এখন তুমি দেখো যে p ইকুয়াল টু কত লেখা যায়, p ইকুয়াল টু হচ্ছে f ভাগ a, এটা লেখা যায় না। তাহলে এখান থেকে আমরা f ইকুয়াল টু কত লিখতে পারবো দেখো, pa। তাহলে f ইকুয়াল টু যদি আমরা pa বসাই, তাহলে এই যে pa ইন্টু হচ্ছে কত দেখো dx। এখন দেখো তো এই যে এই তলের যে ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফলের সাথে তুমি যদি এই যে দৈর্ঘ্য গুণ দাও, তাহলে তুমি আয়তন পাবে না, বলো। এই ক্ষেত্রফলের সাথে যদি তুমি দৈর্ঘ্য গুণ দাও, তাহলে তুমি আয়তন পাবে না। এই আয়তন কতটুক, এটা হচ্ছে ডিভি পরিমাণ আয়তন না, ঠিক আছে না। ডিভি ইকুয়াল টু তুমি এটা লিখতে পারবে না, যে ডিভি ইকুয়াল টু কত দেখো, যে এই যে এখানে হচ্ছে বল কতটুকা,
সরি, এখানে হচ্ছে প্রেসার কতটুকু তুমি করতেছ, ক্ষেত্রফল কতটুকু, এখানে ক্ষেত্রফল হচ্ছে এ পরিমাণ, আর এখানে কতটুকু সরণ ঘটছে দেখো ডিএক্স পরিমাণ। তাহলে কত দেখো এ ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু কত দেখো, ডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এই যে ডাব্লুটা কি কৃত কাজ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, ডি ডাব্লু ইকুয়াল টু কত দেখো, ডি ডাব্লু ইকুয়াল টু পিডিভি। তাহলে এটা হচ্ছে কোন প্রক্রিয়ায় কৃত কাজ দেখো, এইটা পেয়ে গেলাম আমরা সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম কি, সমচাপ প্রক্রিয়ায় হচ্ছে কি দেখো, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এইটুকুই কোনো ঝামেলা না থাকারই কথা। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, এই যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো, তাপগতিবিদ্যার, তাহলে তাপগতিবিদ্যার প্রথম কি দেখো, প্রথম হচ্ছে সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কত, ডি ইউ প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে ডি ডাব্লু না। এখন তুমি দেখো যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ আছে, তো এই যে ডি ইউটা কি অন্তস্থ শক্তির পরিবর্তন, আর ডি ডাব্লু ইকুয়াল টু আমরা চাইলেই তো কত লিখতে পারবো, পিডিভি লিখতে পারবো। বোঝা গেল এটুক। তাহলে আমরা চাইলেই এই জায়গায় কি লিখতে পারবো দেখো, যে পিডিভি হচ্ছে লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্র না। এটা আমরা কোন প্রক্রিয়ায় পেয়ে গেলাম দেখো, আমরা এই জায়গায় পেয়ে গেলাম যে সমচাপ প্রক্রিয়ায়। তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপ গতিবিদ্যার কি সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে সমচাপ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কতটুক, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস হচ্ছে কি দেখো, ডি ইউ প্লাস হচ্ছে ডি ডাব্লু। এখন তুমি দেখো যে সমচাপ প্রক্রিয়া, তাহলে সমচাপ, সমচাপ মানে হচ্ছে কি দেখো তো, পি কনস্ট্যান্ট, এটা আমরা জানি। এখন কার সূত্রে পি কনস্ট্যান্ট থাকে বলো, চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে কি থাকে, পি ধ্রুব থাকে না, বুঝতে পারো নাই? তাহলে কার সূত্রে পি ধ্রুব থাকে দেখো তো, যে চার্লসের সূত্র পি ধ্রুব থাকে না। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে চার্লসের সূত্র, এই যে চার্লসের সূত্র এটাতে কি থাকে, এইটাতে হচ্ছে পি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রে যদি পি কনস্ট্যান্ট থাকে, তাহলে পি কনস্ট্যান্ট থাকলে এখানে কি হবে, ভি সমানুপাতিক টি, যত তাপমাত্রা বাড়াবা তত তার আয়তনটা কি হবে, বাড়বে। তাহলে এই যে ভি ভাগ টি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এই জায়গা থেকে, এই জায়গা থেকে তুমি হচ্ছে এই যে ধ্রুবক লিখতে পারবা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত দেখো, ভি টু ভাগ হচ্ছে কত টি টু। এভাবে তুমি কি করতে পারবা, এইভাবে তুমি হচ্ছে এই যে এন যতগুলা হচ্ছে তোমার এখানে অবস্থা থাকবে ততটার জন্য তুমি কি করতে পারবা, এভাবে নিয়ে আসতে পারবা। তাহলে এখান থেকে আমরা যদি দুইটা কল্পনা করি, তাহলে কি হবে, ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল টু কত দেখো, ভি টু ভাগ হচ্ছে কত, ভি টু ভাগ হচ্ছে টি টু। তাহলে এটা কিসের সূত্র পেয়ে গেলাম আমরা বলতো, এই সূত্রটা, এইটা হচ্ছে চার্লসের সূত্র না। ঠিক আছে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় কার সূত্র ইউজ হয় বলো, এগুলো এমসিকিউ আসতে পারে এই টাইপের কোশ্চেনগুলা, যে সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায় চার্লসের সূত্র কি হয়, চার্লসের সূত্র প্রযোজ্য হয়। হয়েছে, তাহলে সমচাপ প্রক্রিয়ায় চার্লসের সূত্র কি হয়, চার্লসের সূত্র প্রযোজ্য হয়। তাহলে সমচাপ প্রক্রিয়া আমাদের কি শেষ, সমচাপ প্রক্রিয়া। তো আমরা যদি সম-আয়তন প্রক্রিয়ার কথা বলি, তাহলে এখানে দেখো যে আয়তনটা কি থাকবে, ফিক্সড থাকবে। তাহলে এটা মনে করো একটা পাত্র, যে পাত্রের এটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে পিস্টন বলতেছি, আর এর ভেতরে কি আছে দেখো, গ্যাসের হচ্ছে কণাগুলা হচ্ছে আছে, বুঝতে পারছো? তাহলে এর ভেতরে কি আছে, এর ভেতরে হচ্ছে গ্যাসের কি আছে, গ্যাসের হচ্ছে কণাগুলো আছে। তো এখন দেখো এই যে এখানে সম আয়তন বলতেছি আমরা, তাহলে সম আয়তন মানে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিভি ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে কি আগের অবস্থা যা, পরের আগের আয়তন যা, পরের আয়তনও তা। তাপ তুমি যখন প্রয়োগ করনি তখন আয়তন যা, তাপ প্রয়োগ করার পরও তার আয়তনটা কত দেখো, আয়তনটা হচ্ছে একই। ঠিক আছে, তাহলে ডিভি ইকুয়াল টু কত হয়ে যায় দেখো, ডিভি ইকুয়াল টু হচ্ছে জিরো হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই জায়গায় তুমি মনে করো যে তাপ প্রয়োগ করতেছো, কতটুকু তাপ প্রয়োগ করতেছো, ডি কিউ পরিমাণ। তাহলে ডি কিউ পরিমাণ যদি তাপ প্রয়োগ করো, তাহলে এই জায়গায় কি হবে, এই যে অন্তস্থ শক্তিতে ব্যয় হবে আর হচ্ছে কৃত কাজে ব্যয় হবে, দুইটা জিনিসে হচ্ছে ব্যয় হবে না, কিন্তু এখানে হচ্ছে কৃত কাজটা শূন্য।
এখন কৃত কাজটা শূন্য কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে সূত্র দেখলাম যে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত দেখো পি ডিভি। তো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে আগে যে আয়তন ছিল, তুমি তাপ দেওয়ার পরও আয়তনটা কি থাকবে? একই থাকবে। তাহলে আয়তন যদি একই থাকে তাহলে এই যে ডিভি এর ভ্যালুটা কত দেখো 0। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় এই যে কৃত কাজের ভ্যালুটা কত দেখো? কৃত কাজের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত? ঠিক আছে না? তাহলে সম আয়তন হচ্ছে কাতি দেখো, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে কি? কৃত কাজ হচ্ছে 0। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজটা কি? সম আয়তন প্রক্রিয়ায় হচ্ছে কৃত কাজটা 0। এখন তুমি দেখো যে তাহলে আমাদের থাকে কি এই জায়গা থেকে? এই যে অভ্যন্তরীণ অন্তস্থ শক্তি থাকে, অভ্যন্তরীণ শক্তি বা হচ্ছে অন্তস্থ শক্তি থাকে। তো অন্তস্থ শক্তি ডিইউ ইকুয়াল টু কত জানি আমরা? এফ ভাগ টু এন আর টি জানি না? তাহলে এই যে এই জায়গা থেকে দেখো ইউ ইকুয়াল টু এফ ভাগ টু এন আর টি, তাহলে ডিইউ ইকুয়াল টু কত হবে? এফ ভাগ টু এন আর কত দেখো তো? এন আর ডিটি না? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যত বাড়বে এই ডিইউ এর ভ্যালুটাও তত কি পাবে? ডিইউ এর ভ্যালুটা হচ্ছে তত বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রার হচ্ছে কি? তাপমাত্রার এটা সমানুপাতিক। ঠিক আছে না? তাহলে ডিইউ সমানুপাতিক হচ্ছে কত? সমানুপাতিক ডিটি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে তাপগতিবিদ্যার কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এই যে এখানে সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে কত? সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু কত দেখো? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তো এই যে এখানে ডি ডাব্লিউর ভ্যালুটা কত? এই যে এই ডি ডাব্লিউর ভ্যালুটা, এই ডি ডাব্লিউর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে ডি কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো? ডি ইউ না? তাহলে এই যে ডি কিউ ইকুয়াল টু আমরা কি পাইলাম দেখো? ডি ইউ পাইলাম। তাহলে এটাই তো হচ্ছে কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এটা সম আয়তন প্রক্রিয়ায় হচ্ছে তাপগতিবিদ্যার কি? প্রথম সূত্র। এটা কোন প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়ায়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখে দিতে পারবো যে সম আয়তন প্রক্রিয়ায় তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে? সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম। এখন দেখো এই জায়গায় যে ভি কনস্ট্যান্ট আমরা যে দেখলাম, এই জায়গায় যে হচ্ছে ভি কি দেখো? ভি হচ্ছে কনস্ট্যান্ট। তো ভি কনস্ট্যান্ট, এই যে ভিটা যে কনস্ট্যান্ট, এটা কার সূত্রে ভি কনস্ট্যান্ট থাকে? কার সূত্রে ভি কনস্ট্যান্ট থাকে বলো? দেখো তো গে লুসাকের সূত্রে কি থাকে? গে লুসাকের হচ্ছে সূত্রে ভি কনস্ট্যান্ট থাকে। বোঝা গেছে? তাহলে গে লুসাকের সূত্র যেটা হচ্ছে কি? পি সমানুপাতিক হচ্ছে টি। তাপমাত্রা বাড়ালে প্রেসার কি হবে? প্রেসার হচ্ছে বাড়বে যদি ভি কনস্ট্যান্ট থাকে। যদি ভি কি থাকে দেখো? ভি যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে তাহলে তাপমাত্রা বাড়ালে প্রেসারটা কি হবে? প্রেসারটা হচ্ছে বাড়বে। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? পি ইকুয়াল টু হচ্ছে কে টি, কে হচ্ছে ধ্রুবক। তাহলে পি ভাগ টি ইকুয়াল টু কত দেখো? ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এই জায়গা থেকে পি ওয়ান ভাগ হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত? পি টু ভাগ হচ্ছে কত দেখো? টি টু ইকুয়াল টু ডট 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 কত দেখো? পি এন ভাগ হচ্ছে কত দেখো? ভাগ হচ্ছে টি এন। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে চাইলেই আমরা কি করতে পারবো দেখো? পি ওয়ান ভাগ হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু কত লিখতে পারবো? পি টু ভাগ হচ্ছে কত দেখো? টি টু। তাহলে এটা হচ্ছে কি? এটা সম আয়তন প্রক্রিয়ায় গে লুসাকের সূত্রটা কি হবে দেখো? গে লুসাকের সূত্রটা হচ্ছে প্রযোজ্য হবে। এই যে এই সম আয়তন যে প্রক্রিয়া আছে, এই সম আয়তন প্রক্রিয়ায় কি হয়? কার সূত্র প্রযোজ্য হয়? সম আয়তন প্রক্রিয়ায় গে লুসাকের সূত্র প্রযোজ্য। বুঝতে পারছো? সম আয়তন প্রক্রিয়ায় গে লুসাকের সূত্র কি হয়? গে লুসাকের সূত্র প্রযোজ্য হয়। কমপ্লিট এটুক। তো এখান থেকে দেখো যে আমরা সম আয়তন প্রক্রিয়ায় হচ্ছে কৃত কাজ পেয়ে গেলাম। তো তোমাদের যদি গ্রাফগুলা দেখো যে এই জায়গা থেকে হচ্ছে আমরা কি প্রথমটা কি করেছিলাম দেখো? সমচাপ প্রক্রিয়ায় হচ্ছে আমরা কৃত কাজ করেছিলাম না আগেরটাই? তো এই যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপটা কি থাকে দেখো? চাপটা হচ্ছে স্থির থাকে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা গ্রাফ দেখতাম তাহলে এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হতো বলতো? যে একদিকে যদি তুমি পি দাও, এদিকে যদি পি দাও, এদিকে যদি ভি দাও, তাহলে এই যে দেখো আগে একটা আয়তন ছিল সেটা হচ্ছে ভি ওয়ান মনে করো। তো তুমি যখন এখানে ডি কিউ পরিমাণ তাপ দিছো
তখন হচ্ছে এই যে এই আয়তনটা কতটুকু হয়ে গেছে, আয়তনটা মনে করো এই যে V2 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে চাপটা কি, চাপটা হচ্ছে কনস্ট্যান্ট না, দেখো চাপটা হচ্ছে কি, চাপটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই জায়গা থেকে আমরা যদি এই যে এখানে ই করি, তাহলে দেখো যে এখানে আমরা আয়তনের পরিবর্তনটা পাচ্ছি এই জায়গায়, দেখো, আর প্রেসারটা তো কনস্ট্যান্ট। তাহলে তুমি যদি এই ক্ষেত্রফলটুকা নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফলের ভ্যালুটুক কত পাবা, দেখো তো ক্ষেত্রফলের ভ্যালুটুক তুমি হচ্ছে PdV পাবা না, আর PdVটাই হচ্ছে কি, দেখো তো PdVটাই হচ্ছে কৃত কাজ না। তাহলে এই যে দেখো যে সমচাপ প্রক্রিয়াই হচ্ছে আমাদের কি, এই যে প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রাফটা কেমন হবে এরকম। তো সম আয়তন প্রক্রিয়ায় কি কোনো কাজ হয় বলো? এই যে আমরা যে সম আয়তন প্রক্রিয়া দেখলাম, তো সম আয়তন প্রক্রিয়ায় কি হচ্ছে, প্রেসার চেঞ্জ হইতেছে। দেখো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হইতেছে, সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রেসার চেঞ্জ হইতেছে। কিন্তু এখানে কি হইতেছে না, এই যে মনে করো যে প্রথমে প্রেসার ছিল কত P1, পরে প্রেসারটা কত হলো P2, কিন্তু এটার আয়তন V ছিল, এখনো আয়তনটা কি আছে, দেখো এখনো আয়তনটা হচ্ছে V থাকবে। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো যে এই আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি তুমি কোনো এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছো? P এবং DV এর মধ্যে এই ক্ষেত্রফলটা কতটুকু, 0 না? তাহলে এই জায়গা থেকে DWটা কত, দেখো DWটা হচ্ছে 0। তাহলে আমাদের সমায়তন প্রক্রিয়ার কৃতকাজের এই যে গ্রাফটা হচ্ছে কেমন, আমাদের দেখো গ্রাফটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? দিয়ে রাখো, দেখবানি ওটা কোন অধ্যায়ের ম্যাথ পাঠাইছো। করা যাবে, ওভাবেও করা যাবে, যে কোনো একটা করলেই হলো। দিয়ে রাখো, আমি দেখবানি পরে। এখানে দেখো যে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। তাহলে সমষ্ণ, তাহলে এখানে কি দেখো তো, টিটা হচ্ছে কি কনস্ট্যান্ট না? তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ক্ষেত্রে টিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে ডিটিটা কত, তাপমাত্রার পরিবর্তনটা, তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে 0। বুঝতে পারো নাই? তো তাপমাত্রার পরিবর্তন 0। তো আমরা এই জায়গা থেকে যদি দেখি যে আমাদের এই সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, ধরো এখানে দেখো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্র কৃতকাজের ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে দেখো যে এখান তুমি তাপ কি করো, তাপ হচ্ছে প্রদান করো। এখন তাপ প্রদান করো, কিন্তু ঘটনা হচ্ছে কি যে এখানে হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হয় না, মনে করো যে এই যে পিস্টনটা এই জায়গায় ছিল, তো পিস্টনটা কোথায় চলে আসলো, পিস্টনটা এই জায়গা থেকে মনে করো যে এই যে এই জায়গায় হচ্ছে চলে আসলো। তাহলে পিস্টনের আয়তনের পরিবর্তন, মানে এখানে আয়তনের পরিবর্তন ঘটতেছে, V1 থেকে V2 হইতেছে, কিন্তু এখানে হচ্ছে টেম্পারেচারের পরিবর্তনটা কত, দেখো টেম্পারেচারের পরিবর্তনটা হচ্ছে 0। বুঝতে পারলা? তাহলে এই যে যখন এরকম হবে যে ডিটি এর টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া। তো এখানে দেখো যে আমরা কি সূত্র জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি জানি, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কত, ডি ইউ প্লাস হচ্ছে কত, দেখো ডি ডাব্লিউ, এটা জানি না? এটা 1 নম্বর সমীকরণ। এখন তুমি দেখো যে এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে, এই জায়গায় আয়তনের কি হচ্ছে, দেখো আয়তনের পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে কি পাবা তুমি, এখানে হচ্ছে কৃতকাজ পাবা। এই যে ডি ইউ ইকুয়াল টু আমরা কত পাই, এটা আগে দেখি তো। তো ডি ইউ ইকুয়াল টু আমরা কত জানি,
এফ ভাগ টু এন আর কত দেখো তো, এন আর ডিটি, এই ভ্যালুটা জানি না আমরা। তো দেখো তুমি এই জায়গা থেকে এফ ভাগ টুটা বসাও, এন আরটা বসাও, আর ডিটি এর ভ্যালুটা কত দেখো, 0। তাহলে এই যে ডি ইউ ইকুয়াল টু তুমি কত পেয়ে গেলে দেখো, 0 পেয়ে গেলা। বোঝা গেল? ডি ইউ ইকুয়াল টু 0 পেয়ে গেলা। তাহলে অতএব এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা, একে যদি বসাও এই ভ্যালুটা, তাহলে ডি কিউ ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে তুমি ডি ডাব্লিউ লিখতে পারবা। তাহলে এটাকে তুমি কয় নম্বর সমীকরণ দাও দেখো, এটাকে তুমি হচ্ছে 2 নম্বর সমীকরণ দাও। তো এখানে ডি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তুমি কতটুক পাও এটা আগে দেখো। তো ডি ডাব্লিউ ইকুয়াল টু তুমি এই যে এটা লিখতে পারবা না, দেখো তো পি ডিভি, এটা লিখতে পারো। ডিডাব্লিউ ইকুয়াল টু কত দেখো, পিডিভি লিখতে পারবো। এখন দেখো যে পিভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এন আর হচ্ছে টি লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে পি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এন আর টি ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে ভি। তাহলে এই জায়গা থেকে আমরা চাইলেই এটা লিখতে পারবো যে এন আর টি ভাগ হচ্ছে কত দেখো ভি, আর এখানে কত থাকে, তাহলে এখানে হচ্ছে ডিভি থাকে। বোঝা গেছে? তো তুমি এটা কি ইকুয়াল টু লিখতে পারলা দেখো, ডি ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারলা। এখন তুমি দেখো ডি ডাব্লিউ থেকে তুমি যদি ডাব্লিউ আনতে চাও, তাহলে তোমাকে কি করা লাগবে দেখো তো, যোগজীকরণ করা লাগবে না? তাহলে ডি ডাব্লিউকে যদি তুমি যোগজীকরণ করো, তাহলে তুমি কি পাবা দেখো, ডাব্লিউ পাবা। তো এই যে এখানেও আমরা যোগজীকরণ করব, তো এখানে চলকটা কোথা থেকে কোথা দেখো, ভি ওয়ান থেকে কত দূর পর্যন্ত, ভি টু পর্যন্ত। তাহলে এখানে তুমি দেখো যে এন আর টি, আর নিচে হচ্ছে কত দেখো, ভি ইন্টু হচ্ছে কত, ইন্টু ডিভি। তাহলে এই জায়গা থেকে এই যে ডি ডাব্লিউকে তুমি যদি যোগজীকরণ করো, তাহলে ডাব্লিউ পাবা। এখানে এন আর টি, এই যে এইটা হচ্ছে তোমার কি, ধ্রুবক। এখন এখান থাকে তাহলে কত দেখো, 1 ভাগ ভি থাকে, যেখানে লিমিটটা হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত, আর এখান থাকে কতটুকু দেখো, ডিভি। তাহলে এই জায়গা থেকে ডাব্লিউ ইকুয়াল টু কত, এন আর টি। দেখো এই যে ভি কে তুমি যদি করো, যোগজীকরণ করো, তাহলে তুমি কি পাবা দেখো তো, লন ভি পাবা না? বলো, লন ভি পাবা না এই জায়গা থেকে? তাহলে এইটা হচ্ছে কত, ভি টু, আর এইটা হচ্ছে কত দেখো, ভি ওয়ান। তাহলে এই জায়গা থেকে লেখা যায় ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু মাইনাস কত দেখো তো, লন হচ্ছে ভি ওয়ান না? এটা লেখা যায় না? তো এখান থেকে আমরা পরবর্তীতে কি লিখতে পারবো দেখো, ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু ভাগ হচ্ছে কত দেখো তো, ভাগ হচ্ছে ভি ওয়ান। এই যে এটা লেখা যায়, লন ভি টু ভাগ ভি ওয়ান। এখন তুমি দেখো যে আমরা ওই জায়গা থেকে কি লিখতে পারলাম, যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত, পি টু ভি টু। এই সূত্র আমরা জানি না, বয়েলের সূত্র। বলো, বয়েলের সূত্র জানি না, বয়েলের সূত্র প্রযোজ্য হবে না এখানে? এই যে যেহেতু তাপমাত্রা স্থির, সেহেতু কার সূত্র প্রযোজ্য হবে বলো, তাপমাত্রা স্থির হলে বয়েলের সূত্র কি হবে, বয়েলের সূত্র হচ্ছে প্রযোজ্য হবে। তো বয়েলের সূত্র যদি প্রযোজ্য হয়, তাহলে এই জায়গা থেকে কি লিখতে পারবো আমরা, বয়েলের সূত্র প্রযোজ্য হলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো বয়েলের সূত্র কি, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। তাহলে এই জায়গা থেকে দেখো যে পি ওয়ান ভাগ পি টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, পি ওয়ান ভাগ পি টু ইকুয়াল টু, এই যে এই পাশে ভি টু আছে আর ভি ওয়ানটা এই পাশে চলে আসবে, তাহলে ভি টু ভাগ হচ্ছে ভি ওয়ান। তাহলে ডাব্লু ইকুয়াল টু আমরা লিখতে পারবো এন আর টি লন হচ্ছে কত দেখো, পি ওয়ান ভাগ হচ্ছে কত দেখো, পি ওয়ান ভাগ ভি টু। মানে ভি টু ভাগ ভি ওয়ানের জায়গায় আমরা পি ওয়ান ভাগ পি টুটা কি, পি ওয়ান ভাগ পি টুটা বসাতে পারবো। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের দুইটা। একটা হচ্ছে কি, আমরা এন আর টি লন দেখো যে ভি টু ভাগ হচ্ছে কত, ভি ওয়ান, এটা একটা সূত্র। আবার লেখা যায় এন আর টি লন পি ওয়ান ভাগ কত, ভাগ হচ্ছে পি টু। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র। বোঝা গেল? এ বুঝতে পারলা এটুক? বলো। তাহলে প্রতিপাদন লাগবে না মূলত, কিন্তু তুমি এই যে এই জায়গাগুলো যদি না জানা থাকো, তাহলে দেখা যাচ্ছে অঙ্ক করাতে দেখা যাচ্ছে বিভিন্ন লাইনগুলা কি তোমার জানা লাগে মাঝে মধ্যে। ধাবিতে প্রতিপাদন দেয়, ওরকম দেয় না, এক একটা হয়তো থাকতে পারে ছোটখাটো, তাও ওরকম প্রতিপাদন থাকবে না যেগুলো। না না,
ওরকম প্রতিপাদন থাকে না, হয়তো দেখা যাচ্ছে 10টা কোশ্চেন থাকলে একটা থাকলো এরকম ছোটোখাটো। এখন একদম যে তোমাকে কি প্রতিপাদন তুমি দেখে গেলে জাস্ট যাতে তুমি পারো, এখন তোমাকে ওই যে ঠোঁটস্থ করা লাগবে না প্রতিপাদন, যেভাবে ম্যাথ তুমি করো না, যে ম্যাথ ঠোঁটস্থ করতেছো মনে করো, ওইভাবে হচ্ছে ঠোঁটস্থ করা লাগবে না ম্যাথের মতো করে। এই হচ্ছে আর কি। তো এখানে দেখো যে আমরা সমস্ত প্রক্রিয়া যে আমরা দেখলাম, এই সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম দেখো, সমস্ত প্রক্রিয়ায় হচ্ছে কার সূত্র দেখো, বয়েলের সূত্র হচ্ছে প্রযোজ্য হবে। কারণ হচ্ছে বয়েলের সূত্রে কি স্থির থাকে বলো, বয়েলের সূত্র হচ্ছে টি কনস্ট্যান্ট থাকে না, বয়েলের সূত্রে কি থাকে, বয়েলের সূত্র হচ্ছে টি কনস্ট্যান্ট থাকে। তো টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে কত পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কত দেখো পি টু কত পি টু ভি টু, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কি সমস্ত প্রক্রিয়ায় বয়েলের সূত্র কি হবে, তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো আমরা প্রযোজ্য হবে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কার সূত্র প্রযোজ্য, সমস্ত প্রক্রিয়ায় বয়েলের সূত্র কি হবে, প্রযোজ্য হবে। বোঝা গেল? তাহলে সমস্ত প্রক্রিয়ায় কার সূত্র প্রযোজ্য হবে, সমস্ত প্রক্রিয়ায় বয়েলের সূত্র প্রযোজ্য হবে। তাহলে এখান থেকে দেখো তো পি আর ভি এর সম্পর্কটা কেমন, পি আর ভি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? পি ব্যস্তানুপাতিক হচ্ছে কি, ব্যস্তানুপাতিক হচ্ছে ভি। তাহলে গ্রাফটা কেমন হবে বলতো, পি ব্যস্তানুপাতিক যদি ভি হয় তাহলে এটার গ্রাফ কেমন হবে, ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হয়, এই যে এরকম হয় না, বাঁকা হয় না কার্ভ, বুঝতে পারছো কি এরকম। তাহলে আয়তন কত ছিল, আয়তন প্রথমে মনে করো যে কতটুক ছিল, আয়তন ছিল ভি1, পরে কতটুক হইলো দেখো, পরে হইলো মনে করো ভি2। তাহলে এই যে কৃতকাজ, এটা দ্বারা কৃতকাজ কতটুক হবে, এই আবদ্ধ ক্ষেত্রটা তার কৃতকাজ হবে না। তাহলে এই যে দেখো আয়তনও এখানে ফিক্স না, প্রেসারও ফিক্স না। তাহলে প্রেসারটা প্রথমে কত ছিল দেখো, প্রেসারটা ছিল প্রথমে হচ্ছে পি1, পরবর্তীতে আয়তন বাড়ার সাথে সাথে প্রেসারটা কি হয়ে গেছে দেখো, কমে গেছে। তাহলে এই যে এখানে কত হয়েছে পি2। তো এই যে এই ক্ষেত্রফলটা তুমি যদি নির্ণয় করতে পারো, এই যে এখানে যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা যদি নির্ণয় করতে পারো তাহলে এটুকাকে তুমি কি বলতে পারবা, এটার কৃতকাজ বলতে পারবা। তো এখানে তো আর আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলা দেওয়া হচ্ছে, এটা নির্ণয় করতে পারবো না, তাই আমরা কি করবো, যে সূত্র পাইলাম ওই সূত্র থেকে আমরা কি করব, এটা বসাই দেব। সময় শেষ, তোমরা হচ্ছে এখন দেখো, দেখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি থাকে সাধারণত, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে কিউটা কনস্ট্যান্ট থাকে। কি বললাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কিউ কনস্ট্যান্ট থাকে। তাহলে কিউ কনস্ট্যান্টটা হচ্ছে কিভাবে থাকবে, দেখো যে তুমি এখানে মনে করো যে কোনো কি করতেছো না, তাপ হচ্ছে প্রয়োগ করতেছো না, বা হচ্ছে তুমি তাপ প্রয়োগ করতেছো, কিন্তু এখানে যে পাত্রটা আছে এই পাত্রটা হচ্ছে কেমন দেখো, কুপরিবাহী, মানে এই কোনো তাপ কি করে না, তাপ হচ্ছে গ্রহণ করে না, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে দেখো তাপ কুপরিবাহী হলে এই যে এখানে কি তাপের পার্থক্যটা কত হবে, তাপের পার্থক্যটা 0 হবে না এই জায়গায়। তো তাপের পার্থক্যটা হচ্ছে কত দেখো, তাপের পার্থক্যটা হচ্ছে 0। তাহলে এখানে তুমি তাপ প্রয়োগ করো নাই, কিন্তু এই যে এটার ক্ষেত্রে কি হবে, এই যে পি ভি আর টি এগুলা হচ্ছে চেঞ্জ হবে, বুঝতে পারছো? এই যে এই তিনটাই কি হবে, এই তিনটাই হচ্ছে চেঞ্জ হবে এগুলার ক্ষেত্রে। তাহলে প্রেসার, ভলিউম আর টেম্পারেচার তিনটাই কি হবে, তিনটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চেঞ্জ হয়। এখান তুমি কি করো না, এখান তুমি হচ্ছে কোনো তাপ প্রয়োগ করো না, বোঝা গেল? তাহলে মনে করো যে এর প্রেসার হচ্ছে কি, প্রথমে কত ছিল দেখো, প্রথমে মনে করো যে এর প্রেসার ছিল কত, প্রেসার ছিল হচ্ছে পি1, ঠিক আছে? তো এই যে এই জায়গায় ছিল পিস্টনটা মনে করো, তো পিস্টনটা প্রথমে কোথায় গেল, এই জায়গা থেকে এই জায়গায় আসলো মনে করো, অথবা উপর থেকে নিচে আসলো, যে কোনো একটা হইলো। তো এখানে কি হইতেছে দেখো, যে এখানে তোমার হচ্ছে পি1 ভি1 আর হচ্ছে টি1 ছিল, প্রেসার, টেম্পারেচার, ভলিউম। পরবর্তীতে এটা কত হয়ে গেল, পি2 ভি2 কত দেখো টি2 হয়ে গেল। তাহলে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলা কি হয়ে গেল, এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে না? তো এখানে দেখো যে এগুলা যদি চেঞ্জেবল হয় তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারবো এই জায়গা থেকে, দেখো তো পি1 ভি1 ভাগ হচ্ছে কত, টি1 ইকুয়াল টু হচ্ছে পি2 ভি2 ভাগ কত দেখো, ভাগ হচ্ছে টি2, এই সূত্রটা ইউজ করতে পারবো না, বুঝতে পারছো? আর এখান দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হবে আমাদের,
এই যে এই জায়গা থেকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যদি দেখি, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কি লিখতে পারবো? ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তাহলে এখানে ডি কিউটা জিরো, তাহলে তুমি লিখতে পারবা ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ ইকুয়াল টু কতটুক, জিরো। তাহলে এই জায়গা থেকে দেখো যে ডিডাব্লিউ ইকুয়াল টু কতটুক লিখা যায়, মাইনাস হচ্ছে ডিইউ না, বুঝতে পারো নাই? মানে এই যে অভ্যন্তরীণ শক্তি সে বাইরে থেকে নিয়ে এসে কি করবে, সে বাইরে থেকে নিয়ে এসে হচ্ছে কাজ করবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি পেয়ে গেলাম, প্রথম সূত্রটা হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। বোঝা গেল এটুক? এখন আমরা যে কৃতকাজের রাশিমালাটা আছে, এই কৃতকাজের রাশিমালাটা আমরা হচ্ছে প্রতিপাদন করব না, আমরা হচ্ছে জাস্ট মুখস্থ করে নেব যে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে কৃতকাজটা কত। ঠিক আছে, তাহলে আমরা কিসের কথা বলতেছি দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে কৃতকাজ, এই সূত্রটা কি হবে দেখো, ডাব্লু ইকুয়াল টু হবে এন আর ভাগ হচ্ছে কত, 1 মাইনাস গামা ইন্টু কত, ইন্টু T2 মাইনাস T1। তুমি যদি 1 মাইনাস গামা দাও তাহলে এখানে হবে T2 মাইনাস T1, আর যদি তুমি গামা মাইনাস 1 দাও তাহলে এটা কি হবে দেখো, T1 মাইনাস T2 হবে। এই দিকটা তোমাকে কি লক্ষ্য রাখা লাগবে, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় যদি তুমি কি দাও, 1 মাইনাস গামা দাও তাহলে কি হবে, T2 মাইনাস T1। আর যদি তুমি কি দাও, গামা মাইনাস 1 দাও তাহলে এটা কি হবে দেখো, এটা হবে T1 মাইনাস কত দেখো, T1 মাইনাস হচ্ছে T2 হবে। কমপ্লিট এইটুক। এখন তুমি এই জায়গা থেকে দেখো যে এইটা ছাড়া কি আর কিছু আমরা লিখতে পারবো না, বলো? তো এই যে এটা আর একটা রূপটা এটাও লিখে রাখি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এন আর ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে কত, T1 মাইনাস হচ্ছে T2। কেন লিখলাম এটা দেখাইতেছি পরে। তাহলে এটাকে আমরা হচ্ছে কয় নম্বর দিই দেখো, 1 নম্বর দিই, এটাকে হচ্ছে 2 নম্বর দিলাম। তো এখন তুমি এই জায়গা থেকে কি করতে পারবা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি কি জানো, পিভি ইকুয়াল টু এন আর টি, এটা জানো না? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা সূত্র জানি, সেটা হচ্ছে কত দেখো, পিভি ইকুয়াল টু কত, এন আর কত দেখো টি। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, P1 V1 ইকুয়াল টু এন আর কত দেখো, তো T1 লিখতে পারবো না এটা। আবার কত লিখতে পারবো দেখো, P2 V2 ইকুয়াল টু এন আর কত লিখতে পারবো দেখো, T2। তো এটাকে তুমি হচ্ছে কয় নম্বর দাও, এটাকে দাও 3 নম্বর, আর এটাকে দাও কত নম্বর দেখো, 4 নম্বর। ঠিক আছে, এটা 4 নম্বর। তাহলে এখান থেকে তুমি দেখো যে 3 নম্বর আর 4 নম্বর পাইলা এখানে, বুঝতে পারো নাই? এখন 4 থেকে যদি তুমি 3 বাদ দাও, তুমি যদি এই জায়গায় কি করো যে 4 থেকে হচ্ছে কি করো দেখো, 4 থেকে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে বাদ দাও। তাহলে 4 থেকে যদি 3 নম্বর বাদ দাও তাহলে এটা কি হবে দেখো, তো P2 V2 মাইনাস হচ্ছে কত, P1 V1 ইকুয়াল টু কত, এন আর T2 মাইনাস এন আর কত দেখো, এন আর হচ্ছে T1। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, P2 V2 মাইনাস হচ্ছে কত, P1 V1 ইকুয়াল টু এন আর যদি আমরা কমন নিই তাহলে এখান থাকবে T2 মাইনাস কত দেখো, T2 মাইনাস হচ্ছে T1। বোঝা গেল এটুক? এটা কি থাকবে তাহলে, এটা থাকবে হচ্ছে T2 মাইনাস কত দেখো, T2 মাইনাস হচ্ছে T1। তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা তাহলে কি পাবো, T2 মাইনাস T1 ইকুয়াল টু কত পাবো, P2 V2 মাইনাস হচ্ছে কত, P1 V1 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এনআর। এখন এই যে T2 মাইনাস T1 এর মান তুমি কি করো, একটা সমীকরণে বসাও। কোনটাতে বসাবা, আমাদের কোনটায় বসালে সুবিধা হয় দেখো তো, এই যে 1 নম্বরে যদি বসাই আমরা তাহলে সুবিধা হয় না? তাহলে এখান দেখো যে এইটা যদি 1 বসাই, তাহলে 1 নম্বরে বসাই তাহলে কি হবে দেখো, এই যে W ইকুয়াল টু 1 নম্বরে কি আছে, এন আর ভাগ 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তাহলে W ইকুয়াল টু হচ্ছে এন আর ভাগ কত দেখো, 1 মাইনাস গামা T2 মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে T1। তাহলে এই জায়গা থেকে W ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এই যে দেখো এন আর ভাগ কত, 1 মাইনাস গামা, আর এখানে কত লেখা যায় দেখো, P2 V2 মাইনাস কত, P1 V1 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এন আর। তাহলে এই যে এন আর কাটাকাটি যায়,
এই জায়গায় কত থাকে 1 ভাগ 1 মাইনাস গামা ইন্টু P2 V2 মাইনাস হচ্ছে কত P1 V1। তাহলে এই যে W ইকুয়াল টু আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম 1 ভাগ 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে P2 V2 মাইনাস হচ্ছে কত দেখো মাইনাস হচ্ছে P1 কত P1 হচ্ছে V1। তাহলে আমরা এখান থেকে কয়টা সূত্র পাইলাম দেখো তো দুইটা সূত্র পাইলাম না সেটা কি কি পাইলাম একটা হচ্ছে W ইকুয়াল টু কত দেখো এন আর ভাগ হচ্ছে কত 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে T2 মাইনাস হচ্ছে T1 অথবা এটাকে কেমন লেখা যায় 1 ভাগ হচ্ছে 1 মাইনাস গামা 1 ভাগ 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে কত P2 V2 মাইনাস কত দেখো মাইনাস হচ্ছে P1 কত P1 হচ্ছে V1। এখন এই জায়গা থেকে আমরা আরও সূত্র নিয়ে আসব কিভাবে নিয়ে আসতে পারি দেখো এই যে এখানে W ইকুয়াল টু আর তুমি কি জানছো এটাও তো জানছো তুমি যে এন আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে কত T1 মাইনাস কত T1 মাইনাস T2। এখন তুমি বলো তো এই যে CV ইকুয়াল টু তুমি কত জানো এই যে CP ইকুয়াল টু তুমি কত জানো এন আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1 জানো না আর CV ইকুয়াল টু তুমি কত জানো আর ভাগ হচ্ছে গামা মাইনাস 1 জানো না। তাহলে তুমি চাইলেই কিন্তু এই যে এন আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1 এই জায়গায় কত বসাতে পারবা CP ইন্টু হচ্ছে T2 মাইনাস হচ্ছে কত বসাতে পারবা দেখো T1 বসাতে পারবা কিনা আর কি বসানো যায় এটা এন আর না সরি এটা একটু ভুল হয়েছে মনে হয় এটা তো গামা আর ছিল সূত্রে এখানে তাই না দাঁড়াও এটা কি এন আর ছিল এটা গামা আর ছিল দেখো যে এটা কত এটা হচ্ছে গামা আর ভাগ হচ্ছে গামা মাইনাস 1 এটা কত দেখো CV ইকুয়াল টু কতটুক CV ইকুয়াল টু আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1। তাহলে এই জায়গা থেকে আমরা এটা এভাবে লিখতে পারি n ইন্টু আর ভাগ হচ্ছে কত গামা মাইনাস 1 ইন্টু কত দেখো ইন্টু T1 মাইনাস T2। তাহলে এখানে আমাদের কত থাকবে n থাকলো এটা কত লেখা যায় CV লেখা যায় না n CV T1 মাইনাস হচ্ছে কত T2 লেখা যায়। তাহলে আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম দেখো এখানে সেই সূত্রটা কি পাইলাম W ইকুয়াল টু কত n CV ইন্টু হচ্ছে T1 মাইনাস কত T2। তাহলে এই যে আগে হচ্ছে দুইটা সূত্র জানতা আগে থেকে এই যে এখানে আরো একটা সূত্র আমরা পাইলাম এই যে এই তিনটা সূত্র হচ্ছে একদম কি ভালোভাবে মনে রাখবা বোঝা গেছে। তাহলে এই তিনটা সূত্র এক জায়গায় লিখে দিই একটা হচ্ছে W ইকুয়াল টু হচ্ছে কত এন আর ভাগ হচ্ছে 1 মাইনাস কত দেখো 1 মাইনাস গামা ঠিক আছে। তাহলে W ইকুয়াল টু হচ্ছে কত এন আর ভাগ 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে T2 মাইনাস T1 এটা পাইলাম আমরা। আর একটা কি পাইলাম দেখো W ইকুয়াল টু 1 ভাগ 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে P2 V2 মাইনাস কত দেখো P1 কত P1 হচ্ছে V1 এটা পাইছি আমরা। আর কি পাইছি এই জায়গা থেকে দেখো তো আমরা W ইকুয়াল টু আরও একটা পাইলাম সেটা হলো n CV ইন্টু হচ্ছে কত দেখো T1 মাইনাস হচ্ছে T2 এটা পাইছি। তাহলে এই তিনটা সূত্র যাতে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে মনে থাকে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে কোনটা এটা। তো এই সূত্রটাও আমরা ইউজ করব কারণ কি এই সূত্র ইউজ করলে সহজে ম্যাথ হবে আমাদের বুঝতে পারছো। অনেক সময় CV এর ভ্যালু দেওয়া থাকে তখন CV থেকে কি করো CV থেকে ওই যে তোমার n এর ভ্যালু নিয়ে আসো বুঝতে পারো নাই CV ইকুয়াল টু কত আর ভাগ হচ্ছে 1 মাইনাস গামা গামার ভ্যালু নিয়ে আসো এই করো যে এসব করা লাগবে না তখন তুমি কি সরাসরি CV এর ভ্যালুটা বসায় তখন তুমি হিসাব নিকেশ করতে পারবা। হইল তো নাকি তো এগুলো পারবা। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কিভাবে চিনব বলো এই যে হঠাৎ করে বা হচ্ছে দ্রুত যদি কথা উল্লেখ থাকে তাহলে সেটা আমরা কি সেটা আমরা
বুঝবো যে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো? আর যদি তোমার ধীরে ধীরে কথা উল্লেখ থাকে, বুঝতে পারছো, যদি এভাবে থাকে যে ধীরে ধীরে, তাহলে ধীরে ধীরে যদি উল্লেখ থাকে তাহলে তুমি বুঝে নেবা যে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। কোনো ম্যাথের ভেতর যদি ধীরে ধীরে এই কথাটা উল্লেখ থাকে তাহলে সমষ্ণ প্রক্রিয়া, আর হঠাৎ করে কথাটা বা দ্রুত কথাটা উল্লেখ থাকলে তুমি ধরেই নিবা সেটা হচ্ছে কি, রুদ্ধতাপীয়, কি রুদ্ধতাপীয় হচ্ছে প্রক্রিয়া। তো এখান থেকে আমরা হচ্ছে আরও সূত্র দেখব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আরও হচ্ছে আমরা সূত্রগুলা জানি। সেই সূত্রগুলা কি কি জানো বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই যে এই তিনটা সূত্র তুমি জানো। একটা হচ্ছে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক, একটা হচ্ছে টি এবং ভি এর মধ্যে সম্পর্ক, এবং একটা হচ্ছে পি এবং টি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তাহলে এই যে প্রথম সূত্রটা কি দেখো, যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি দেখো, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, এটা। আর একটা তুমি কি জানো, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। আর আরেকটা জানো হচ্ছে পিটি, ঠিক আছে না? পিটি টু দি পাওয়ার হচ্ছে তুমি কি লিখতে পারবো বলো, গামা ভাগ ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এখন কথা হচ্ছে যে তুমি তোমার বইয়ে এটা পিটিকে তুমি টিপিও দেখতে পারো, টিপি এটাও দেখতে পারো। ঠিক আছে? তুমি যদি এটাকে এরকম দেখো যে টিপি, তাহলে টিপি টু দি পাওয়ার ওই যে উপরে হয়ে যাবে তখন ওয়ান মাইনাস গামা, আর নিচে হবে গামা, তখন টিপি টু দি পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস গামা ভাগ হচ্ছে গামা ইকুয়াল টু কি হবে দেখো, ইকুয়াল টু তখন ধ্রুবক হবে। বোঝা গেল? তাহলে এই যে যে কোনো একটা মনে রাখলেই হবে তুমি তোমার সুবিধা মতো, বা দুটা মনে রাখলে সুবিধা কি, যখন হচ্ছে তোমার কি পি এর হচ্ছে ই দেওয়া থাকবে, যে মনে করো যে পি হচ্ছে 5 গুণ হইলো, প্রেসার 5 গুণ হইলো বা টেম্পারেচার 5 গুণ, তখন হচ্ছে তুমি তোমার সুবিধা মতো সূত্র ইউজ করতে পারবা দুইটা মনে থাকলে। এগুলাও প্রতিপাদন করে দেওয়া লাগবে নাকি, এগুলোও প্রতিপাদন হচ্ছে করা যায়, জাস্ট হচ্ছে তুমি এই তিনটা সূত্র মনে রাখো তাহলে হবে। তাহলে 1 নম্বর এই জায়গা থেকে তুমি হচ্ছে এই যে পি ভি টু দি পাওয়ার গামা, এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবে দেখো তো, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কত, পি টু ভি টু টু দি পাওয়ার হচ্ছে কত গামা, এটা লিখতে পারবা। 2 নম্বর তুমি কি লিখতে পারবা দেখো, টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টি টু ভি টু টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস কত, গামা মাইনাস হচ্ছে 1। 3 নম্বর হচ্ছে পিটি টু দি পাওয়ার হচ্ছে গামা ভাগ কত দেখো, 1 মাইনাস গামা, তাহলে পি ওয়ান টি ওয়ান টু দি পাওয়ার গামা ভাগ 1 মাইনাস গামা, পি টু টি টু টু দি পাওয়ার হচ্ছে গামা ভাগ কত দেখো, ভাগ হচ্ছে 1 মাইনাস গামা। তাহলে এটাও তুমি কি করতে পারবা দেখো, এটাও তুমি হচ্ছে, তাহলে এই যে এই সূত্রগুলো, এই তিনটা সূত্র আমাদের কি এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজে লাগবে। বোঝা গেল? এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা কেমন হয় দেখো, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের ক্ষেত্রে ভি এর উপর কোনো পাওয়ার ছিল না, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে এখানে কি আছে দেখো, ভি এর উপরে একটা হচ্ছে পাওয়ার আছে। তো এখানে কি হয় যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্রাফটা একটু সমষ্ণ প্রক্রিয়ার চাইতে হচ্ছে খাড়া হয়। তো এইটা যদি সমষ্ণ প্রক্রিয়ায় হয়, এটা হচ্ছে কোন প্রক্রিয়া দেখো, এটা যদি মনে করো যে সমষ্ণ প্রক্রিয়ার হচ্ছে গ্রাফ হয়, তাহলে এটা কি হবে, এটা হবে রুদ্ধতাপীয়। ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়া হইলে এটা কি হবে, রুদ্ধতাপীয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা কি হয়, খাড়া হয়। কতটুক খাড়া, গামা গুণ হচ্ছে খাড়া হয়, কার চেয়ে, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের চেয়ে গামা গুণ খাড়া হয় হচ্ছে কার, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে গ্রাফ। বোঝা গেল? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের চেয়ে হচ্ছে গামা গুণ খাড়া হয় কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে গ্রাফটা। এখন দেখো যে লন পি বনাম হচ্ছে লন টি, তোমরা হোমওয়ার্ক যেটা করবা সেটা হচ্ছে লন পি বনাম হচ্ছে লন টি এর হচ্ছে গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে করে দেখাবা। বোঝা গেল? যে লন পি প্লাস বনাম হচ্ছে কি লন টি এর হচ্ছে গ্রাফটা হচ্ছে কেমন হয়, এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে করবা। মনে থাকবে নাকি থাকবে না?
চ্যাট জিপিটি করলে ধরতে পারবো যে হ্যাঁ করছো। তুমি কইরা আইনো, এই হচ্ছে কথা। তুমি চ্যাট জিপিটি থেকে করবা কি এখন তুমি থেকে করবা, করে ফেলো তাহলে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, এগুলা ছিল মূলত আমাদের এই যে 4টা প্রক্রিয়া আছে না, এই 4টা প্রক্রিয়ার জন্য। তো এরপরে আমরা যা দেখব সেটা হচ্ছে কি, দেখো আপেক্ষিক তাপ। কিসের কথা বললাম আমরা? আমরা হচ্ছে আপেক্ষিক তাপ দেখব, মোলার আপেক্ষিক তাপ। তো আমরা তো এর ক্ষেত্রে আপেক্ষিক তাপ দেখছি, কিসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দেখছি? দেখো আমরা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দেখছি। তরল পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কয়টা ছিল বলতো? তরল পদার্থের আপেক্ষিক তাপ কয়টা? তরল পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে কয়টা বলো? একটাই ছিল না? পানির কি এরকম দেখছো যে একটা হচ্ছে 4200, একটা হচ্ছে 5000, এরকম কিছু দেখছো? অবস্থা 3টা, কিন্তু কি অবস্থা তো সব অবস্থাতেই তো আর তরল থাকে না। তরলের 3 অবস্থা কেমনে? তরলের অবস্থা চেঞ্জ হলে তো সেটা তরল থাকলো না, সেটা কঠিন হয়ে গেল। তরলের কঠিন অবস্থা কত কি বলবা, সবের আগে ওই যে খাঁজ কাটা লাগাই দিও, কুমিরের রচনা লেখার মতো। হুম, তাই করো। তাহলে এখান দেখো যে আমরা হচ্ছে তরলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে কি, হচ্ছে দেখি কয়টা, দেখো এটা। তো গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ কিন্তু হচ্ছে 2টা, বুঝতে পারলা? গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কয়টা? গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এই যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 2টা, বুঝতে পারছো? একটা হচ্ছে কিসের জন্য? একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, একটা হচ্ছে কত? একটা হচ্ছে স্থির চাপে হচ্ছে কি মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর আরেকটা হচ্ছে কাতি, দেখো আরো একটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে স্থির চাপে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, এবং আরো একটা কি বলতেছি আমরা, স্থির আয়তনে হচ্ছে কি, স্থির আয়তনে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তো মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি? 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা, মনে করো যে তুমি হচ্ছে কতটুকু বাড়াবা, 1 কেলভিন বৃদ্ধি করবা। তাহলে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তির তোমার প্রয়োজন হবে, এই যে ডিকিউ এর প্রয়োজন হচ্ছে যতটুকু হবে, ঠিক আছে? ডিকিউ এর যতটুকু হচ্ছে কি হবে, ডিকিউ এর যতটুকু হচ্ছে প্রয়োজন হবে, সেটাকে আমরা কি বলবো দেখো, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলবো, বুঝতে পারছো? তাহলে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। দাঁড়াও, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা যদি বলি যে n মোল গ্যাসের তাপমাত্রা, n মোল গ্যাসের তাপমাত্রা কত পরিমাণ, দেখো ডিটি পরিমাণ বৃদ্ধি করতে, ঠিক আছে? n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কতটুকু? তাপের প্রয়োজন হচ্ছে ডিকিউ পরিমাণ, ঠিক আছে? তাহলে অতএব দেখো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কত হবে? ডিকিউ ভাগ হচ্ছে কত, এনডিটি না? এটা হবে না যে ডিকিউ ভাগ হচ্ছে কত, দেখো ডিকিউ ভাগ হচ্ছে এনডিটি। তো এই যে ডিকিউ ভাগ এনডিটি যে পাইলা,
এটাই কি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ না? গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এইটা হচ্ছে কতটুক, এইটা একে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ভাগ কত, এন ডিটি। তাহলে ডি কিউ ভাগ কত, ডি কিউ ভাগ হচ্ছে এন ডিটি। এখন এই গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা আমরা কিসের কিসের ক্ষেত্রে পাই? ঠিক আছে, তাহলে এখান দেখো যে ডি কিউ ভাগ হচ্ছে এন ডিটি। তাহলে কোনো কারণে যদি ডি কিউ ইকুয়াল টু 0 হয়, দেখো তো যে ডি কিউ ইকুয়াল টু 0 হলে, ডি কিউ ইকুয়াল টু 0 হলে এই যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেখানে কি তুমি পাবা? সি ইকুয়াল টু তখন কি পেয়ে যাবে? দেখো 0 ভাগ হচ্ছে সামথিং সমান হচ্ছে 0 পেয়ে যাবে না? তাহলে এই যে স্থির যেখানে হচ্ছে কি, যেখানে হচ্ছে এই যে তাপমাত্রা, তাপ হচ্ছে কি, তাপের পরিমাণ হচ্ছে স্থির থাকে, সেই জায়গায় কি তুমি হচ্ছে কি গ্যাসের মোলার আপেক্ষিক তাপ পাবা? পাবা না। তাহলে এখান দেখো আবার হচ্ছে যদি তোমার এখানে কি হয়, তাপমাত্রা স্থির থাকে যে ডিটি ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে ডিটি ইকুয়াল টু 0 হলে দেখো তো এই যে নিচটা 0 হয়ে যায় না, উপরে যা থাকবে থাক, তখন কি সি পাওয়া যাবে? তাহলে সেই জায়গায় তো কি পাওয়া যাবে না, সি পাওয়া হচ্ছে যাবে না। তাহলে সি এই দুটা ক্ষেত্রে তুমি হচ্ছে পাচ্ছ না। তো আমরা কয়টা প্রক্রিয়া দেখছিলাম? দেখো আমরা হচ্ছে সমচাপ প্রক্রিয়া দেখছিলাম। তাহলে সমচাপ প্রক্রিয়ায় হচ্ছে কি ছিল আমাদের? দেখো দাঁড়াও আগে লিখে দিই যে সমচাপ হচ্ছে কি, সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি ছিল? দেখো ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস কত, প্লাস হচ্ছে ডি ডাব্লু না, এটা না? এখন দেখো যে ডি ইউ ইকুয়াল টু কত, 3/2 এন ডিটি না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি ডি ইউ ইকুয়াল টু কত, এফ ভাগ 2 হচ্ছে কত, এফ ভাগ 2 হচ্ছে এন কত দেখো আর ডিটি, এটা লিখতে পারি। এখন তুমি বলো যে এই জায়গা থেকে এখানে ডি কিউও আছে, এখানে ডিটিও হচ্ছে কি, ডিটিও হচ্ছে আছে, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি এই যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা পাবো সি। তাহলে সমচাপ প্রক্রিয়ায় গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিপি। তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ভাগ হচ্ছে কত, এন কত দেখো, এন হচ্ছে ডিটি। ডি কিউও 0 না, ডিটিও 0 না, এখানে কি বললাম? কিছু বলছো? বললা তো। তাহলে এখান থেকে দেখো যে সম আয়তন প্রক্রিয়া, তো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? দেখো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কত, ডি ইউ না? বলো তো ডি ইউ ইকুয়াল টু তুমি আবার কত লিখতে পারো, এফ ভাগ 2 এন আর হচ্ছে ডিটি। দেখো এখানেও ডিটি উপস্থিত, এখানেও হচ্ছে ডি কিউও উপস্থিত। তাহলে এই যে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব? সিভি। তাহলে সিভি ইকুয়াল টু হচ্ছে কত, ডি কিউ ভাগ হচ্ছে কত দেখো এনটি, এনডিটি। তাহলে এখানে কি দেখো সম আয়তন প্রক্রিয়ায় হচ্ছে আমাদের কি থাকবে, আমরা হচ্ছে এটা পাবো, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ পাবো। তাহলে সমচাপ সম আয়তন, তারপর হচ্ছে কি দেখো সমষ্ণ। তাহলে সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিটিটা কত দেখো তো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিটি ইকুয়াল টু কত, 0 না? তাহলে ডিটি ইকুয়াল টু যদি 0 হয়, কারণ হচ্ছে টিটা কি কনস্ট্যান্ট, তাহলে ডিটি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সি ইকুয়াল টু কত হবে, ডি কিউ ভাগ এন ডিটি। তাহলে এই যে এখান দেখো যে এখানে কি পাওয়া যাবে না, সি পাওয়া যাবে না। তাহলে এই যে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কি পাবো না, বুঝতে পারছো? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে পাবো না। তারপর হচ্ছে কি দেখো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, কিসের কথা বলতেছি আমরা, রুদ্ধ তাপীয় হচ্ছে প্রক্রিয়া। তো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় হচ্ছে কিউ কনস্ট্যান্ট, তাহলে ডি কিউ ইকুয়াল টু কত, ডি কিউ ইকুয়াল টু 0 রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় যদি ডি কিউ ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে কি সি পাওয়া যাবে, তাহলে এখানেও হচ্ছে সি পাওয়া যাবে না, বোঝা গেল? তাহলে সি পাবো আমরা কিসের কিসের ক্ষেত্রে, সি পাবো আমরা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে
এবং সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা সিটা হচ্ছে পাবো। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে এই যে দেখো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এই যে এইটা হচ্ছে কত, সি ইকুয়াল টু হচ্ছে কত, ডি কিউ ভাগ হচ্ছে এন ডিটি। এটা হচ্ছে আমরা পাবো দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায় আর একটা হচ্ছে কি সম চাপ প্রক্রিয়ায়। তাহলে একটা কি স্থির আয়তনে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ পাবো আমরা, একটা হচ্ছে কি স্থির আয়তনে। তাহলে স্থির আয়তনে কি তাপ দেখো, মোলার আপেক্ষিক তাপ পাবো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর আরেকটা পাবো আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপটা কত দেখো, সিভি, সিভি ইকুয়াল টু কত লিখতে পারবা, ডি কিউ ভাগ হচ্ছে কত দেখো এন ডিটি, এটা লেখা যায়। আর এখান দেখো সিপি ইকুয়াল টু কত লেখা যায়, ডি কিউ ভাগ কত দেখো এন ডিটি। কিন্তু এই ডি কিউ আর এই ডি কিউ, এই দুটা ডি কিউ কি সমান, বলো না। এখানকার ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কত দেখো ডি ইউ, আর এখানকার ক্ষেত্রে দেখো ডি কিউ ইকুয়াল টু কত ডি ইউ প্লাস হচ্ছে কত দেখো প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। বোঝা গেল কি, এখানকার ক্ষেত্রে হচ্ছে কি ডি কিউ আর এখানকার ক্ষেত্রে হচ্ছে এই যে ডি কিউ হচ্ছে সেম না, এই দুটার ক্ষেত্রে আলাদা। তুমি এখন দেখো তো যে এই জায়গায় আমরা যদি 100 জুল তাপ দিই তাহলে পুরাটাই অভ্যন্তরীণ শক্তিতে হচ্ছে রূপান্তর হবে না, বুঝতে পারো নাই, পুরোটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তর হবে। কিন্তু এখানে যদি তুমি 100 জুল তাপ দাও তাহলে সেটা কাতে কাতে রূপান্তর হবে, অভ্যন্তরীণ শক্তিতে আর হচ্ছে কৃত কাজে রূপান্তর হবে। তাহলে এই যে সমান পরিমাণ যদি তুমি তাপ পেতে যাও মানে করতে যাও, তাহলে এখান তোমাকে কি করতে হবে, এই জায়গায় তোমাকে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি সমান পাইতে গেলে এখান তোমাকে 100 চাইতে বেশি তাপ দিতে হবে। তাহলে কোনটা বেশি, ডিকিউটা কোনটার বেশি হচ্ছে, সিপি এর বেশি হচ্ছে না, সিপি এর বেশি হওয়ার কারণে সিপি সব সময় কি হয় দেখো, সিপিটা সব সময় হচ্ছে সিভি এর চাইতে বড় হয়। এমসিকিউ আসতে পারে বিভিন্ন ভার্সিটির কোশ্চেনে যে নিচের কোনটি সঠিক, সিপি গ্রেটার দ্যান সিভি, সিভি গ্রেটার দ্যান সিপি, এভাবে কি এভাবে হচ্ছে কোশ্চেন আসতে পারে। তাহলে এটা বোঝা গেল, বলো পারবা তো এগুলা, পারবা না, আরে পড়ো কি আছে। দেখো যে আমরা হচ্ছে সিপি এবং সিভি এর হিসেবটা দেখি, আর 10টা 5-6টা স্লাইড পড়াবো। না না, অল্প টাইম, বেশি না, বুঝতে পারছো, অল্প অল্প। হুম, তাহলে এখানে দেখো যে আমরা যদি সিভি এর কি করি, দেখো সিভি এর হচ্ছে হিসেব করি, তাহলে এই জায়গা থেকে সিপি এবং হচ্ছে কি সিভি এর হচ্ছে আমরা হিসেব করব। তাহলে সিপি এর ক্ষেত্রে দেখো, সিপি এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখতে পারবো আর সিভি এর ক্ষেত্রে হচ্ছে কি লিখতে পারবো। তো সিপি এর ক্ষেত্রে কি হয় দেখো তো, সিপি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি না ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কত ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা তো লিখতে পারি। দেখো ডি কিউ ইকুয়াল টু তুমি আবার কত লিখতে পারবা, সিপি ইকুয়াল টু কত ডি কিউ ভাগ এন ডিটি। তাহলে ডি কিউ ইকুয়াল টু তুমি এটা লিখতে পারবা না এন সিভি ডিটি। তাহলে এই জায়গা থেকে দেখো যে তুমি এন সিভি কত লিখতে পারবা, সরি এন সিপি ডিটি।
তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা এন সিপি কত, দেখো সিপি হচ্ছে ডিটি। আর ডিইউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, দেখো এই জায়গা থেকে ডিইউ ইকুয়াল টু কত লিখতে পারবা। তো ওই যে এর হিসাব যদি আমরা দেখি, সিভি এর হিসাবটা যদি দেখি, তাহলে এই যে এখান থেকে এরকম লেখা যায় না যে সিভি ইকুয়াল টু কত, ডি কিউ ভাগ হচ্ছে এন কত, দেখো এন হচ্ছে ডিটি, এটা লেখা যায়। তো আবার দেখো এই যে ডি কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারো, দেখো ডি কিউ ইকুয়াল টু হচ্ছে তুমি ডি ইউ লিখতে পারো না, তাহলে ডি ইউ ভাগ হচ্ছে কত, এন হচ্ছে ডিটি, এটা হচ্ছে সিভি ইকুয়াল টু। তাহলে এই জায়গা থেকে দেখো যে ডি ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি না এন সিভি কত, দেখো ডিটি, গুণ করলাম শুধু আড়াআড়ি, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো এন সিভি কত, দেখো ডিটি। আর এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত লেখা যায় বলো, ডি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ডিভি, জানো তুমি এটা। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা, এন সিপি ডিটি ইকুয়াল টু হচ্ছে এন সিভি ডিটি, আর এখান দেখো প্লাস পি ডিভি ইকুয়াল টু হচ্ছে এন আর কত, দেখো তো ডিটি। এখান থেকে কি কাটাকাটি যায়, এন 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 কাটাকাটি যায়, ডিটি 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 হচ্ছে কি কাটাকাটি যায় না। তাহলে এই জায়গা থেকে কি থাকে, সিপি ইকুয়াল টু হচ্ছে সিভি প্লাস কত, দেখো প্লাস হচ্ছে আর থাকে, এইটা পেয়ে গেল একটা, যে সিপি ইকুয়াল টু সিভি প্লাস কত, দেখো সিভি প্লাস হচ্ছে আর। এই জায়গা থেকে তুমি চাইলে এটাও লিখতে পারো যে সিপি মাইনাস হচ্ছে কত, সিভি ইকুয়াল টু কত, দেখো তো ইকুয়াল টু হচ্ছে আর, এটা লিখতে পারবো না। তাহলে সিপি মাইনাস হচ্ছে কত, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে আমরা আর লিখতে পারবো। তাহলে এইটা একটা কি পেয়ে গেলাম আমরা, এটা একটা সূত্র পেয়ে গেলাম। বোঝা গেল এইটুক? আমরা আগে এর হিসাবটা করলে ভালো হতো, যে সিভি এর হিসাব, দাঁড়াও তাহলে সিভি এর হিসাবটা আগে করে নিই, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে সুবিধা হতো। তাহলে এখান দেখো যে সিভি এর হিসাব যদি দেখি আমরা, তাহলে সিভি এর হিসাবের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো যে ডি কিউ ইকুয়াল টু কত, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে ডিউ, সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা জানি না। তো ডি কিউ ইকুয়াল টু কত লেখা যায়, এই যে সিভি ইকুয়াল টু কত, ডি কিউ ভাগ হচ্ছে এন ডিটি। তাহলে এই জায়গা থেকে ডি কিউ ইকুয়াল টু লেখা যায় এন সিভি কত, দেখো এন সিভি হচ্ছে ডিটি। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে এন সিভি কত লিখতে পারবে, দেখো ডিটি, এন সিভি ডিটি ইকুয়াল টু কত লেখা যায়, ইকুয়াল টু লেখা যায় হচ্ছে ডি ইউ। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা যে ডি ইউ ইকুয়াল টু এন সিভি কত, দেখো এন সিভি হচ্ছে ডিটি। এটাকে তুমি একটা সমীকরণ দিয়ে দাও, যে এটা মনে করো যে 1 নম্বর হচ্ছে সমীকরণ। এখন তুমি দেখো যে এই যে ডি ইউ ইকুয়াল টু, তুমি না সমীকরণ দেওয়া লাগবে না, এমনি হবে, যে ডি ইউ ইকুয়াল টু তুমি আবার কত জানো, এফ ভাগ 2 এন আর ডিটি, এটা জানো না, বুঝতে পারো নাই, এফ ভাগ 2, এই যে এফ ভাগ 2 এন আর ডিটি ইকুয়াল টু কত লেখা যাবে, এন সিভি ডিটি লেখা যাবে। তাহলে এই যে ডিটি ডিটি কাটা, এটা হচ্ছে ডিটি, আর এই যে এন এন কাটা, তাহলে এখানে কত থাকে দেখো তো, এফ ভাগ 2 আর থাকে না, আর ইকুয়াল টু এই যে এই পাশে কত থাকে, এই পাশে হচ্ছে সিভি থাকে না। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে সিভি ইকুয়াল টু কত, এফ ভাগ কত, এফ ভাগ 2 আর। বোঝা গেল? সিভি ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা, সিভি ইকুয়াল টু পেয়ে গেলাম এফ ভাগ কত, দেখো এফ ভাগ হচ্ছে 2 আর। তাহলে এই যে এখানে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম যে সিভি ইকুয়াল টু কত, তাহলে সিভি ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা হচ্ছে এফ ভাগ কত, দেখো এফ ভাগ 2 আর। আর ওইদিকে আমরা কি পাইছি, সিপি মাইনাস হচ্ছে সিভি ইকুয়াল টু কত পাইছি, আর পাইছি না, এটা হচ্ছে আমরা পাইছি। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে আমরা ভ্যালু বসাতে পারবো। এই যে তুমি হচ্ছে সিভি এর জায়গায় কত বসাতে পারবা, সিভি এর জায়গায় এফ ভাগ 2 কত, এফ ভাগ 2 আর লিখতে পারবা। তাহলে এখান দেখো পরের স্লাইডে আমরা লিখি, তো এটাতে আমরা কি লিখতে পারলাম, সিপি ইকুয়াল টু সিভি প্লাস হচ্ছে কত লেখা যায়, আর লেখা যায়। তাহলে এখান দেখো যে সিপি ইকুয়াল টু এখানে লেখা যায় কত, এফ ভাগ 2 আর প্লাস হচ্ছে কত, দেখো আর। তাহলে এখান থেকে লেখা যায় সিপি ইকুয়াল টু
আর যদি কমন নিই তাহলে এফ ভাগ টু প্লাস হচ্ছে কত দেখো প্লাস হচ্ছে 1। তাহলে অতএব সিপি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম যে এফ ভাগ টু প্লাস 1 ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে আর। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, এটা হচ্ছে সূত্র পেয়ে গেলাম। তাহলে কিসের সূত্র পাইলাম, সিপি এবং হচ্ছে সিভি এর মধ্যে সম্পর্ক পাইলাম, সিপি এর আমরা সমীকরণ পাইলাম। এখানে দেখো সিভি এর আমরা কি পাইলাম, সিভি এর আমরা সমীকরণ পাইলাম। এ বোঝা গেল এই অঙ্কগুলা, না এইগুলা সূত্রগুলা যে আমরা কি কি পাইলাম। আর কিছুক্ষণ পরে ছুটি দিয়ে দেবো, ক্লান্ত হওয়ার দরকার নেই। তাহলে এখানে কি কি পাইলাম আমরা, না না আর একটু পড়ো, সূত্রটি শেষ করে দিই যখন করতেছি। তাহলে তিনটা সূত্র পাইলাম, একটা হচ্ছে সিভি ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ কত 2r। দেখো সিপি ইকুয়াল টু হচ্ছে কত, এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে গামাটা কি। এই যে আমরা হচ্ছে গামাটা হচ্ছে পড়ি, এই যে এই গামা এর পরিচয় আছে। তো গামা এর পরিচয়টা হচ্ছে কি বলো, এই যে সিপি এবং সিভি এই দুটো আছে না, এই দুটার অনুপাতকে কি বলি আমরা, গামা বলা হয়। বুঝতে পারছো? তাহলে সিপিকে কি বলা হয় বলতো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এই জায়গা থেকে লেখা যায় যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। বোঝা গেছে? তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সেটা হচ্ছে কত, সিপি, এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। অনুপাতকে, তাহলে অনুপাতকে কি বলা হয়, এটার অনুপাতকে গামা বলা হয়। বোঝা গেছে? তো এখান থেকে দেখো যে আমরা পেয়ে গেলাম যে গামা ইকুয়াল টু হচ্ছে কত, সিপি ভাগ হচ্ছে কত দেখো, সিপি ভাগ হচ্ছে সিপি। তাহলে এটাই হচ্ছে গামার পরিচয়। তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত, এটাকে কি বলতেছি আমরা, এটাকেই বলতেছি হচ্ছে গামা। তো এখান থেকে দেখো যে আর কি লেখা যায় এই জায়গা থেকে, বলো এখান থেকে আর কি লেখা যায়। তুমি সিপি এর ভ্যালু পাইলা একটু আগে, সেটা সিপি এর ভ্যালুটা কত পাইছো, এফ ভাগ 2 প্লাস 1 ইন্টু হচ্ছে আর পাইছো। আর এই যে সিভি এর ভ্যালুটা কত পাইছো, এফ ভাগ 2 ইন্টু হচ্ছে কত দেখো ইন্টু হচ্ছে আর পাইছো। তাহলে অতএব গামা ইকুয়াল টু কত লেখা যাবে, এফ ভাগ 2 প্লাস 1 ইন্টু হচ্ছে কত দেখো আর, আর নিচে হচ্ছে কত লেখা যাবে দেখো যে এফ ভাগ 2 ইন্টু হচ্ছে কত ইন্টু আর লেখা যাবে। এটা তো লেখা যায়। তাহলে এটা যদি লেখা যায় তাহলে এই থেকে কাটাকাটি করা যাবে কি দেখো তো, আর আর কাটাকাটি যায়। তাহলে আর আর যদি কাটাকাটি যায় তাহলে এখানে কত থাকবে দেখো, এফ ভাগ 2 প্লাস 1, আর এখানে কত থাকবে দেখো এফ ভাগ 2। তাহলে এফ ভাগ 2 প্লাস 1 আর নিচে থাকবে কত দেখো এফ ভাগ 2। তো এখানে যদি তুমি এফ ভাগ 2 কাটাকাটি করো তাহলে এখান থাকবে 1, আর এখান থাকবে কত দেখো যে 1 ভাগ কত এফ ভাগ হচ্ছে 2, এরকম থাকে না। দেখো 1 আর এটা কত 1 ভাগ হচ্ছে এফ ভাগ 2 থাকে এই জায়গা থেকে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, 1 প্লাস হচ্ছে কত দেখো 2 ভাগ এফ। তাহলে এটা কিসের ভ্যালু পাইলা বলো, এটা তুমি হচ্ছে গামা এর ভ্যালু পাইলা না। তাহলে গামা ইকুয়াল টু কত লেখা যায়, উপরে দেখলাম আমরা যে সিপি ভাগ হচ্ছে সিভি লেখা যায়। আবার কত লেখা যায় দেখো 1 প্লাস 2 ভাগ কত 2 ভাগ হচ্ছে এফ লেখা যায়। ঠিক আছে, 1 প্লাস কত লেখা যায় 1 প্লাস 2 ভাগ এফ লেখা যায়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে এই যে গামা এর সূত্রটা। তাহলে গামা ইকুয়াল টু সিপি ভাগ হচ্ছে কত, সিপি ভাগ সিভি, আর যেটাকে লেখা যায় 1 প্লাস হচ্ছে 2 ভাগ কত 2 ভাগ হচ্ছে এফ।
ঠিক আছে। এখন দেখো সিপি সিভি এই যে দেখলাম এবং আমাদের যে গামা আছে, তো এইটার মধ্যে আমরা সম্পর্কটা দেখব। বলো সিপি সিভি এবং গামা এর মধ্যে সম্পর্ক কি? পড়ছো না এটা? এগুলো তো পড়াইছি কিন্তু মুখস্থ নাই নাকি? এগুলা পড়াইছি না? এগুলো তো পড়াইছি। দেখো যে এখান থেকে আমরা কি লিখলাম, একটু আগে আমরা একটা সূত্র পাইছি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হচ্ছে কত, দেখো আর। দেখো তো গামা ইকুয়াল টু আমরা কি পাইলাম, সিপি ভাগ হচ্ছে কত, দেখো সিভি। তাহলে এই জায়গা থেকে সিপি ইকুয়াল টু কত লেখা যায়, গামা ইন্টু সিভি লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় গামা ইন্টু সিভি মাইনাস হচ্ছে সিভি ইকুয়াল টু কত, দেখো আর। তাহলে এখান থেকে যদি আমরা সিভি কমন নিই তাহলে কত থাকে, দেখো তো গামা মাইনাস ওয়ান থাকে না? তাহলে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, দেখো ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে সিভি ইকুয়াল টু কত, আর ভাগ হচ্ছে কত, দেখো গামা মাইনাস হচ্ছে কত, ওয়ান। তাহলে এটা তুমি কার সূত্র পেয়ে গেলা বলো, যে সিভি এর সূত্রটা পেয়ে গেলা। সিভি ইকুয়াল টু কত পাইলা, আর ভাগ গামা মাইনাস কি, গামা মাইনাস হচ্ছে ওয়ান পেয়ে গেলা। আর সিভি ইকুয়াল টু কত পাইছিলা, দেখো এফ ভাগ টু আর পাইছিলা, মনে আছে? তাহলে সিভি ইকুয়াল টু তুমি পাইছিলা কত, সিভি ইকুয়াল টু তুমি কিন্তু এটাও পাইছো যে এফ ভাগ কত, দেখো এফ ভাগ টু আর। এখন সিপি ইকুয়াল টু তাহলে কত, সিভি ইকুয়াল টু যদি এটা হয় তাহলে সিপি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? দেখো যে তুমি এটা জানো না যে সিপি ভাগ সিভি ইকুয়াল টু হচ্ছে গামা, গামা ইকুয়াল টু হচ্ছে কত, সিপি ভাগ হচ্ছে সিভি। তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু কত, দেখো গামা ইন্টু হচ্ছে সিভি। তাহলে এই জায়গা থেকে লেখা যায় সিপি ইকুয়াল টু গামা ইন্টু এই যে সিভি এর ভ্যালু কত, দেখো তো আর ভাগ হচ্ছে কত, গামা মাইনাস ওয়ান না? তাহলে এই যে সিভি এর জায়গায় আমরা আর ভাগ হচ্ছে কত লিখতে পারবো, গামা মাইনাস ওয়ান লিখতে পারবো। এইখান থেকে পেয়ে গেলাম সিপি ইকুয়াল টু হচ্ছে গামা আর ভাগ হচ্ছে কত, গামা মাইনাস হচ্ছে ওয়ান। আর আরেকটা পাইছিলাম কি, দেখো এফ ভাগ টু প্লাস হচ্ছে ওয়ান ইন্টু কত, দেখো ইন্টু হচ্ছে আর আমরা পাইছিলাম। তাহলে এই যে এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলেই দেখবা যে তোমার জন্য হচ্ছে ম্যাথ এমসিকিউ, তো এগুলা কি এমসিকিউ তো সোজা হবে একদম, ম্যাথগুলা দেখবা যে কি তোমার কাছে সোজা হইতেছে। কারণ এতগুলা সূত্র দেখতেছো তুমি, কিন্তু এই সূত্রগুলা মনে থাকলে তোমার লাভ কি, ম্যাথগুলা ছোট হবে। এই সূত্রগুলা যদি তোমার মনে থাকে তাহলে দেখবা যে তুমি ম্যাথগুলা কি করতে পারতেছো, ম্যাথগুলা তুমি সহজেই হচ্ছে করতে পারতেছো। এই জন্যই হচ্ছে আমাদের কি এগুলা হচ্ছে জানা। তো আমরা এই যে দেখো যে স্বাধীনতার মাত্রা বল না, এই যে স্বাধীনতার কি দেখো মাত্রা। তো এই স্বাধীনতার মাত্রার কথা যদি বলি আমরা, তাহলে এই স্বাধীনতার মাত্রা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত বলো, 1.67 না? আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, 1.40 জানি। সরি, স্বাধীনতার মাত্রা বলতেছি, স্বাধীনতার মাত্রা, এই যে স্বাধীনতার মাত্রা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত, 3 না? আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত, 5 না? হ্যাঁ, কেন কয়টা, 5-7টা হয়ে গেছে এর ভেতর? এই ওয়াশের সময় বলছি, তুমি ভুল শুনছো। আচ্ছা, এটা আর এরপরের স্লাইডটা লাস্ট হয়েছে, দুইটা আর একটা। আচ্ছা, আসলে ওই উপরের পেজগুলো হচ্ছে ফাঁকা থেকে গেছে, এগুলো লেখা লাগতো, তাহলে হচ্ছে কি দেখো তো কতগুলা করে ফাঁকা, এই জন্য আছে। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কত, দেখো 3। আর এই যে এই দিকে দেখো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা F ইকুয়াল টু হচ্ছে কত, F ইকুয়াল টু 5। এখন দেখো যে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে কত, F ইকুয়াল টু হচ্ছে কত, F ইকুয়াল টু হচ্ছে 6। পারো, আমিও জানি, কিন্তু এতদিন না দেখতে দেখতে মাথা থেকে আউট হয়ে গেছে, এটাও জানি আমি, বুঝতে পারছো? তুমি এখন লাইন বাই লাইন দেখতে গেলে কিছু কিছু জায়গা হচ্ছে তুমি মিস্টেক করবে,
যে জায়গাগুলো এখন কাভার হয়ে যাইতেছে একবার। তোমার মাথায় নাই এত কিছু থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে কি এগুলো করানো এভাবে, না হয় কি না করালেও হয়। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটা কি পাইলাম দেখো, স্বাধীনতার মাত্রা পাইলাম। তো এটা যদি স্বাধীনতার মাত্রা হয় তাহলে গামায়ের ভ্যালুটা কত বলো? গামায়ের ভ্যালু কত? স্বাধীনতার মাত্রা এই যে এফ, এটা হচ্ছে এত। তো গামায়ের ভ্যালু কত? 1 পয়েন্ট হচ্ছে কত দেখো 67। গামা ইকুয়াল টু কি জানি? 1 প্লাস হচ্ছে 2 ভাগ হচ্ছে আমরা এফ জানি, এটা দিয়ে তুমি বের করতে পারো। অথবা তুমি গামা ইকুয়াল টু সিপি ভাগ হচ্ছে সিবি, এই সূত্র দিয়েও হচ্ছে তুমি কি বের করতে পারো। তাহলে 1.67, আর এটা হচ্ছে কত দেখো 1.40, আর এইটার ক্ষেত্রে কত দেখো 1.33। বোঝা গেল? তো তুমি বলো এই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভিটা কত বলো? এই যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে সিভিটা কত, সিপিটা কত? আর এখানে দেখো যে এই জায়গায় তাহলে থাকে বাকি কি আমাদের গামা, তো গামা তো বের করলাম। তাহলে সিভিটা কত এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে? সিভি ইকুয়াল টু তুমি কত জানো? এফ ভাগ 2 আর জানো না? তাহলে এটা কত হবে দেখো 3 ভাগ হচ্ছে 2 কত দেখো আর। তাহলে এটার ক্ষেত্রে কত হবে দেখো তো, এফ ভাগ 2 প্লাস হচ্ছে 1 ইন্টু আর, ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে দেখো এফ ভাগ 2 মানে হচ্ছে কত 3 ভাগ 2 প্লাস 1 মানে হচ্ছে এখানে থাকবে 5 ভাগ 2 কত দেখো আর। তো এই দুটার যদি অনুপাত করো তাহলে এই যে গামা এর ভ্যালু তুমি কি করবা? গামা ইকুয়াল টু কত সিপি ভাগ হচ্ছে সিভি না? তাহলে এই যে গামা এর ভ্যালুটা তখন তুমি কত পাবা দেখো, গামা ইকুয়াল টু তুমি হচ্ছে 5 ভাগ 3 পাবা। এই যে এই 5 ভাগ 3টাকে তুমি কত লিখতে পারবা? 1.67। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তুমি কত লিখতে পারবা দেখো, এখানে এটা লিখতে পারবা 5 ভাগ কত দেখো 2 আর, ঠিক আছে না? আর এটা তাহলে কি হবে 2 বেড়ে যাবে, তাহলে এটা হবে 7 ভাগ হচ্ছে কত দেখো 2 আর। তাহলে এই যে এই জায়গায় কত থাকবে তাহলে দেখো তো, এইটা থাকবে তখন তোমার কাছে যে 7 ভাগ কত, 7 ভাগ হচ্ছে 5, ঠিক আছে? তো 7 ভাগ 5 সমান হচ্ছে 1 পয়েন্ট কত 40 বা হচ্ছে হ্যাঁ 40। তাহলে এখানে দেখো যে এইটার ক্ষেত্রে কত 6 ভাগ হচ্ছে 2 আর মানে হচ্ছে কত 3 আর, ঠিক আছে না? আর এটা হচ্ছে 6 ভাগ 2 প্লাস হচ্ছে 1 মানে এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে 4 আর, 3 আর আর 4 আর। তাহলে এটা কত হয় 4 ভাগ হচ্ছে 3 না, সিপি ভাগ সিপি। তাহলে এটা কত দেখো 4 ভাগ 3 ইকুয়াল টু কতটুক 1 পয়েন্ট কত দেখো 1.33। তাহলে এটা আমরা কিসের ক্ষেত্রে পেয়ে গেলাম? সিভি। তো এই যে এভাবে আসতে পারে যে নিচের কোন সম্পর্কটি সঠিক, ঠিক আছে? বা নিচের কোনটির ক্ষেত্রে কত সিপি ইকুয়াল টু কত সিভি, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে সিভি ইকুয়াল টু সিপি। এই যে এরকম বলতে পারে যে দেখা যাচ্ছে তোমাকে বলল যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? বা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি এবং হচ্ছে সিভি এর সম্পর্ক, ঠিক আছে? এটা দেখি আমরা। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিভি এর সম্পর্ক যদি দেখি তাহলে এটা তুমি কেমন পাবো বলো? তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই যে দেখো সিপি, এটা তুমি কত পাইছো বলতো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে? একটু আগে আমরা বের করলাম, সেটা কত পাইছি 5 ভাগ 2 আর। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কত 5 ভাগ হচ্ছে 2 আর। দেখো সিভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো তো, সিভি ইকুয়াল টু হচ্ছে 3 ভাগ 2 আর না এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা এই দুটার মধ্যে সম্পর্ককে, তাহলে সিপি ভাগ হচ্ছে সিভি ইকুয়াল টু কত থাকে, এটা হচ্ছে 5 ভাগ কত থাকে দেখো 3 থাকে। তাহলে এই জায়গা থেকে এভাবে থাকবে যে সিপি ইকুয়াল টু কত 5 ভাগ 3 হচ্ছে কত দেখো 3 হচ্ছে সিবি। তাহলে এই যে এইভাবে একটা সম্পর্ক থাকতে পারে এমসিকিউ এ, অথবা এমসিকিউ এরকম থাকতে পারে 3 সিপি ইকুয়াল টু হচ্ছে কত 5 হচ্ছে সিবি, এভাবেও থাকতে পারে এমসিকিউ এ, বুঝতে পারছো? তখন হচ্ছে তোমাকে কি এই যে এরকম সম্পর্ক নিয়ে এসে হচ্ছে তুমি ই করতে পারবা। তাহলে এই যে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কি হবে দেখো তো, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে যদি দেখো তাহলে তুমি দেখবা কি সিপি ভাগ হচ্ছে সিভি মানে এই দুটার মধ্যে সম্পর্ক করবা। তাহলে সিপিটা হচ্ছে তখন 7 ভাগ কত হয়ে যাবে 7 ভাগ হচ্ছে 3 আর,
এরকম হবে না? সিপিটা 7 ভাগ হচ্ছে 2r, ঠিক আছে? আর সিভিটা তখন কত দেখো, 5 ভাগ হচ্ছে কত, 5 ভাগ হচ্ছে 2r, আর আর কাটাকাটি এই যে এখানে, তাহলে এখান থাকে 7 ভাগ কত দেখো, 7 ভাগ হচ্ছে 5। তাহলে এই যে এই জায়গা থেকে লেখা যায় কত, সিপি ইকুয়াল টু 7 ভাগ হচ্ছে কত দেখো, 7 ভাগ 5 হচ্ছে সিভি। বোঝা গেছে? সিপি ইকুয়াল টু 7 ভাগ 5 কত, সিভি। তাহলে এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে 5 সিপি ইকুয়াল টু হচ্ছে কত দেখো, ইকুয়াল টু হচ্ছে 7 কত, 7 হচ্ছে সিভি। তাহলে এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। বহু পারমাণবিক যদি বলতো তাহলে সম্পর্ক কি হইতো? বহু পারমাণবিকের ক্ষেত্রে সম্পর্ক কি হইতো তাহলে বলো? বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সম্পর্ক কি হইতো? সিপি ভাগ সিভি। দেখো তো, সিপি ইকুয়াল টু কত, 4r না, আর সিভি ইকুয়াল টু কত দেখো, 3r না। তাহলে এই জায়গায় কি থাকে, 4 ভাগ হচ্ছে 3 থাকে। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা 3 সিপি ইকুয়াল টু হচ্ছে 4 কত দেখো, সিভি। এটা লেখা যায়। অথবা এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা দেখো, যে সিপি ইকুয়াল টু হচ্ছে কত, 4 ভাগ 3 কত দেখো, 4 ভাগ 3 সিবি। তো এই যে এইভাবে অপশানগুলো থাকবে এমসিকিউ। এমসিকিউ কি থাকবে, এই যে এই অপশানগুলো এমসিকিউ থাকবে, যে নিচের কোনটি হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সত্য, নিচের কোনটি হচ্ছে এই যে দেখো যে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সত্য, নিচের কোনটি হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সত্য। তো এই যে এইভাবে থাকবে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যাতে এভাবে নিয়ে এসে তোমরা হচ্ছে দাগাতে পারো, এজন্য হচ্ছে এটুক দেখাই দাও। এ কেমনে কি হইলো, আমি যতগুলা স্লাইড রেখে রাখছি, স্লাইড যতগুলা নিয়ে রাখছি একদম সেই জায়গায় এসে শেষ হয়েছে। বাহ।